ইংল্যান্ডকে হারায় ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। আমরা হয়তো ঠিক খেয়াল করতে পারি নাই যে এই ঘটনার সঙ্গে সঙ্গে একটা ঐতিহাসিক রায় হয়ে গেল। সেই রায়টা হচ্ছে আমরা চোখের সামনে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ডমিনেটিং ফুটবল দলটার একটা শীর্ষে ওঠা দেখলাম। আমরা ডমিনেটিং ফুটবল দল বলতেছি যে পৃথিবীর ইতিহাসে যুগে যুগে যেসব দল লম্বা সময় ধরে ফুটবল বিশ্ব ডমিনেট করছে, সেই ডমিনেশনের তালিকায় আমরা তাকাইলে দেখব যে এই আর্জেন্টিনার দলটা গত ১৩ বছরে যে ডমিনেট করছে বিশ্ব জুড়ে, সেটা আসলে নজিরবিহীন। এর আগে পৃথিবীতে আমরা কখনোই কোনো একটা নির্দিষ্ট দলের এরকম সময় ধরে এতগুলো ট্রফি জয়, এতগুলো মেজরের ফাইনাল খেলার ঘটনা ঘটে নাই। ২০১৪ সাল থেকে আমরা এই যে ডমিনেশনটা যদি হিসাব করি, এখন এই হিসাবটা আসলে তো একটু জটিল হিসাব। আমাদের দেখতে হবে যে এরকম এক যুগ, ১০ বছর, ১২ বছর, ১৫ বছর, ১৭ বছরের ডমিনেশনের হিস্ট্রি পৃথিবীতে আছে। সেই দলগুলোর তুলনায় আর্জেন্টিনাকে কেন আমরা আগায় রাখবো? ঠিক কী কী প্যারামিটার, মানে ট্রফি জয়, ফাইনালে ওঠা, মেজর খেলা, মেজরের প্রভাব, এগুলো আমরা বিবেচনা করে কিভাবে আর্জেন্টিনাকে আগায় রাখবো বা পিছায় রাখবো? অবশ্যই আমি যখন চাইবো মন থেকে, তখন আমি চাইবো যে যদি আর্জেন্টিনা একটা ট্রফি জেতে তাতেও যেন বলতে পারি যে এটা সর্বকালের সবচেয়ে ডমিনেটিং টিম। কিন্তু চাইলেই তো হবে না, এটা কাগজে কলমে প্রমাণ করতে হবে। এই জাতীয় জিনিস তো শুধু দাবি করে আবেগ দিয়ে হয় না। আমরা আজকে সেই আলোচনাটা করব যে একদম শুরু থেকে পৃথিবীর প্রথম ডমিনেটিং টিম ছিল উরুগুয়ে, সেই থেকে শুরু করে এই আর্জেন্টিনা পর্যন্ত, বা এখন উত্তরাধিকার আস্তে আস্তে ফ্রান্সের হাতে যাচ্ছে। এই সব কিছু তুলনা করে আমরা দেখব যে আর্জেন্টিনা আসলে কোন অবস্থাটায় আমাদের। শুরুতে একটা জিনিস ডিসক্লেমার দিয়ে রাখি, আমাদের একটা জিনিস খুব পরিষ্কার থাকতে হবে, এটা কিন্তু কোনোভাবেই সেরা দলের বিষয়ক আলোচনা না, যে সর্বকালের সেরা দল কিনা। যেমন ৭০-এর ব্রাজিল, মানে পেলের ব্রাজিল, ক্রুয়েফের নেদারল্যান্ড, পুস্কাসের হাঙ্গেরি, আমরা সেসব আলোচনায় যাচ্ছি না। এমনকি রোনালদোর ব্রাজিল, ফেনোমেনন রোনালদোর ব্রাজিল, এই আলোচনায়ও আমরা যাচ্ছি না। আমরা আসলে একটা ডমিনেশন, এরা ডমিনেশন, এটা নিয়ে আলোচনা করতে চাই। ফুটবল খেলাটার মজা হচ্ছে আপনি যদি ফুটবলের এই বৈশ্বিক দাপটের শুরু থেকে দেখা শুরু করেন, যে উরুগুয়ে যখন অলিম্পিক জয়ের ভিতর থেকে বৈশ্বিক দাপট শুরু করলো, দেখবেন যে এটা আসলে ওই ডাইনেস্টিগুলো যেরকম আসছে, আমরা যেরকম সুলতান সুলেমানের অটোমান সাম্রাজ্য দেখছি, যেরকম মুঘল সাম্রাজ্য দেখছি, বিভিন্ন সাম্রাজ্য দেখছি না, তাদের যেরকম একটা নির্দিষ্ট আয়ু থাকে, সেগুলো কতক্ষণ শত বছর, কখনো হাজার বছর। ফুটবলেও কিন্তু ব্যাপারটা ওরকম। ফুটবলেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন, যে ফুটবলেও কোনো একটা দলের যখন উত্থান হয়, সে বেশ কিছু কাল ধরে ডমিনেশন করে, এবং সেই যে বছরটা, নাম্বার অফ ইয়ার, সেটা বেশ একটা প্যাটার্নের মধ্যে আছে। সেটা আপনি দেখবেন ১০ থেকে ১৫, এটা হচ্ছে প্রায় সবার ক্ষেত্রে। কেউ ১০ বছর পারে, কেউ ১২, ১৩, ১৪, ১৫, উপরে ১৭ দেখছি আমরা। নিচে ডমিনেশন ৯ বছরের দেখছি। ৯ বছরের নিচের ডমিনেশনকে আমরা ডমিনেশন এরা বলি না, এবং কোনো এরাতে এটা ঘটেও নাই। এটা অনেকটা বলতে পারেন যে রিলে রেসের মতো, একটা করে দলের উত্থান হয়, ওই দলটা ওই সময় প্রচণ্ড ডমিনেট করে। হ্যাঁ, সর্বজয়ী তো কেউ হতে পারে না, একমাত্র ওই একটা দুটো দল, স্পেন ছোট্ট একটা ফেজে সর্বজয়ী হয়েছিল, এছাড়া কেউ সর্বজয়ী হতে পারে নাই। ওই সময় এসে অন্যরা কিছু জিতে নিয়ে যায়, মূল ফোর্স থাকে তারা, তাদের একটা যুগ থাকে, সোনালী যুগ, ওই যুগটা আবার শেষ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে প্রথম যুগটা ছিল উরুগুয়ের, ১৯২৪ থেকে ১৯৩৫, এরকম একটা সময়ে উরুগুয়ে পৃথিবীর ফুটবলে রাজত্ব করছে। এই ১৯২৪ থেকে আমাদের ধরতে হবে এই কারণে, আপনি বলবেন যে বিশ্বকাপই শুরু হলো ভাই ১৯৩০-এ, বৈশ্বিক দাপট আপনি ২৪-এ গেলেন কেন? এটা ফিফার সম্মতিতে গেলাম, ফিফা এই স্বীকৃতিটা দিছে। আগে তো বৈশ্বিক আসর ফিফা পরিচালনা করতো না ৩০-এর আগে, কিন্তু বিশ্ব ফুটবল তো ছিল। তো তখনকার হিসাবটা কিভাবে হবে? তখন অলিম্পিকের যে ইভেন্ট, অলিম্পিক ইভেন্টের মূল ফুটবল ইভেন্টটাকেই বৈশ্বিক আসর হিসাবে দেখা হতো, এবং বিশ্বকাপ শুরুর পরেও আসলে বেশ কিছু কাল বড় বড় অনেক ফুটবল খেলুড়ের দেশ বিশ্বকাপটাকে মূল বড় টুর্নামেন্ট মনে করতো না, তারা মূল টুর্নামেন্ট অলিম্পিককে মনে করতো। যাই হোক, সে তর্কে না যাই, কিন্তু বিশ্বকাপ শুরুর আগেও ২৪
থেকে শুরু করে 30-এর আগ পর্যন্ত মানে 24-28 এই দুটো অলিম্পিককে ফিফা বিশ্বকাপের মতো মর্যাদা দেয়। উরুগুয়ের জার্সিতে আপনারা দেখবেন 4টা স্টার। তারা তো ফিফার হিসাবে বিশ্বকাপের হিসাবে বিশ্বকাপ জিতছে 2টা। ওই 34 এ একটা আর 50 তে একটা। তাহলে বাকি 2টা কি? বাকি 2টা হচ্ছে ফিফা ওই যে 24 আর 28 অলিম্পিককে স্বীকৃতি দিছে। যে ওই 2টা তোমাদের বিশ্বকাপ, আমরা ট্রফি দিচ্ছি না কিন্তু ওটার বদলে তোমরা স্টার লাগাইতে পারো। ওটা সেই মর্যাদা সম্পন্ন জিনিস। ওকে, তাহলে আমরা 24 থেকে হিসাব করে 35 পর্যন্ত দেখব যে এই সময়কালে উরুগুয়ে বেশ লম্বা একটা ডমিনেশন করছে। আমি যে শুরুতে বললাম যে কেউ শতভাগ সাফল্য পায় না, উরুগুয়ে আপত্তি করতে পারে যে না, ওই সময়ের 12 বছরে আমরা তো 4টা মেজর টুর্নামেন্টে অংশ নিয়েছি, 4টারই ফাইনাল খেলছি, 4টাই ট্রফি জিতছি। হ্যাঁ, শতভাগ সাফল্য এই অর্থে বলা যায়, কিন্তু ওই সময় কিছু মেজর টুর্নামেন্ট উরুগুয়ে স্কিপ করছে। এটা আসলে 50s পর্যন্ত সবারই একটা ফেনোমেনা। অনেকেই বলতে পারে যে ভাই আমার যে হিসাব করতেছেন আমি তো অমুক অমুক টুর্নামেন্ট খেলি নাই। আর্জেন্টিনা এসে বলতে পারে ভাই আমি তো ওই সময় কোনো মেজরই খেলতাম না। এখন এইগুলা তর্ক করে মাথায় রাখলে চলবে না। এইগুলা তর্ক আমাদের ঝেড়ে ফেলতে হবে যে ভাই যা খেলছেন ওইটাই কি করছেন সেটাই হিসাব করবো। সেক্ষেত্রে আমরা দেখবো যে উরুগুয়ে এই 12 বছরের স্প্যানে 4টা মেজর ট্রফি মানে একটা বিশ্বকাপ, 2টো অলিম্পিক, একটা কোপা এটাতে অংশ নিচ্ছে, 4টারই ফাইনাল উঠছে, 4টাই জিতছে তারা। এরপরে আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগে ব্রাজিলের একটা রাজত্ব শুরু হলো। ভয়াবহ রাজত্ব মানে পেলের সময়ের রাজত্ব। 58 থেকে একদম 70 পর্যন্ত। আপনি যদি 58 থেকে 70 পর্যন্ত দেখেন, এই সময় ব্রাজিল, ব্রাজিল অ্যান্ড ব্রাজিল। এছাড়া কোনো কথা ছিল না। এ সময় বিশ্ব শাসন করত ব্রাজিল। 13 বছরের দীর্ঘ সময়। এ সময় তারা 4টা মেজর খেলছে, 3টা জিতছে, মানে 3টা ফাইনালে উঠছে, 3টাই জিতছে। মজার ব্যাপার হচ্ছে ব্রাজিলেরটা খুব সিগনিফিকেন্ট এই কারণে যে তাদের 4টা মেজরই কিন্তু বিশ্বকাপ। শুধু 66টা তারা জিততে পারে নাই। বাকি যে 3টা জিতছে, 3টার ফাইনালে উঠছে, সবগুলো বিশ্বকাপ। এই জায়গা থেকে ব্রাজিলের এই ডমিনেশন এরাটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কোয়ালিটিফুল। খুব কোয়ালিটিফুল। এটা আমাদের মানতেই হবে যে এত কোয়ালিটিফুল ডমিনেশন খুব একটা দেখা যায় নাই। কিন্তু নাম্বার অফ ট্রফি, নাম্বার অফ মেজর টুর্নামেন্ট অনেক কম। পরবর্তীতে আমরা এসে দেখব যে আর্জেন্টিনা বা 90 দশকের ব্রাজিল বা 70-80 দশকের আর্জেন্টিনা যে পরিমাণে ট্রফি জিতছে, সে তুলনায় এই সময় জয়টা অনেক কম। কিন্তু 3টা বিশ্বকাপ, এটার একটা আলাদা ওজন আছে। ফলে পেলের দলটাকে আপনার বেশ গুরুত্বের সঙ্গে ওপরে রাখতে হবে। আরও একটা ব্র্যাকেটে কথা যেটা বলার সুযোগ আছে পেলের ওই দলটার, যে ভাই আমরা তো এই সময় বিশ্বকাপ ছাড়া অন্য কোনো টুর্নামেন্টে অংশ নিতাম না। আমরা কোপা খেলতাম না। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের অপরচুনিটি তো তখন ছিল আসলে দলগুলোর কাছে 2টো। ইউরোপিয়ান দলগুলোর কাছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরো, আর ওখানে কোপা, সঙ্গে ওয়ার্ল্ড কাপ। এছাড়া তো আর কোনো অপরচুনিটি ছিল না। তো ব্রাজিল তো তখন কোপা অলমোস্ট খেলা বন্ধ করে দিছে। কোপা খেলতেছে না ওই টাইমটায়। ফলে তারা তো আর জিতবে কি করে? আপনি যদি না খেলেন জিতবেন কি করে? এখন ওই যে আগেই বলছি যে বয়কটের ফলে কোনো টুর্নামেন্টে না যাওয়া, সেটার জয়ের ইফেক্ট বিবেচনা করা, এগুলো খুব বিমূর্ত আলোচনা। এজন্য এগুলো বিবেচনায় নেব না। তারপরেও এই 13 বছরের ব্রাজিল অবশ্যই বিশ্বের সবচেয়ে কোয়ালিটি ডমিনেটিং ফোর্সগুলোর একটা। এরপরে আমরা দেখছি ইতালি মোটামুটি 15 বছরের একটা ডমিনেশন দেখাচ্ছে। 5টা মেজর খেলছে, 3টার ফাইনালে উঠছে, 2টা জিতছে। মানে একটা ইউরো, একটা বিশ্বকাপ জিতছে। ইতালি অবশ্যই এর আগেই একবার পরপর 2টো বিশ্বকাপ জিতছে, কিন্তু ওইটাকে আমরা এরা হিসাবে নিচ্ছি না। মাত্র 2 বিশ্বকাপের ব্যবধানে ওই 2টো বিশ্বকাপ ছাড়া আর কোনো মেজর খেলেও নাই তারা, আর কোনো মেজরের ফাইনালেও ওঠে নাই। 2টা বিশ্বকাপ খেলছে, 2টা বিশ্বকাপের ফাইনালে উঠছে, 2টা বিশ্বকাপ জিতছে। এইটা আসলে এরা হিসাবে স্বীকৃতি দেওয়া কঠিন। তাহলে এমবাপ্পে বলবে ভাই আমার এটারে সবচেয়ে বড় এরা হিসাবে স্বীকৃতি দিতে হবে। স্পেনও সেই দাবি করবে। আমরা ওই যে একটু বড় স্প্যানগুলোতে কমপক্ষে 9 বছর, 10 বছর যারা ধরে রাখছেন সাফল্যের ব্যাপারটা, তাদেরকে বিবেচনায় নেব। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ইতালির এই সময় প্রায় 15 বছরের একটা ডমিনেশন ছিল, কিন্তু ওই যে অংশগ্রহণ খুব কম ছিল এবং টোটাল অর্জনও কম ছিল। এরপরে আমরা নেদারল্যান্ডসের দেখব প্রায় 1 দশকের বেশি একটা ডমিনেশন। 74 থেকে 88 আমরা দেখতেছি প্রায় 15 বছরের একটা ডমিনেশন নেদারল্যান্ডসের। ইন্টারন্যাশনাল মেজর ট্রফির বাইরে নেদারল্যান্ডসের কাছে কেউ দাঁড়াইতে পারতেছে না, কিন্তু ট্রফি জয় মাত্র একটা। এরপরে একটা খুব বড় ডমিনেশন নিয়ে আসলো আর্জেন্টিনা।
সেটা হচ্ছে মেনোত্তি এবং বিলার্দো মিলে 78 থেকে 93 পর্যন্ত আর্জেন্টিনা দীর্ঘ একটা ডমিনেশন এরা চালালো এবং এই সময় কিন্তু আর্জেন্টিনা অনেক কিছু জিতলো, দুটো বিশ্বকাপ সহ অনেকগুলো ট্রফি জিতলো। প্রায় 16 বছর আর্জেন্টিনার এই ডমিনেশনটা ছিল কম বেশি। এই সময় তারা 9টা মেজর খেলছে, 9টার মধ্যে 6টারই ফাইনাল খেলছে, তার মধ্যে 5টাই শিরোপা জিতছে। শুধু 90 সালের শিরোপাটা মিস হয়েছে। ম্যারাডোনার সামনে আলোচনা করলে ম্যারাডোনা বলতেন, তুমি 90কে হিসাব করে কথা বলো, বলো 6টাই জিতছি আমরা। ও সেটা তো আর্জেন্টিনা দাবি করতেই পারে, কিন্তু কাগজ কলমে 6টার মধ্যে 5টা শিরোপা জিতছে। তারা 9টা টুর্নামেন্টে অংশ নিয়ে 6টার ফাইনাল খেলছে, 5টা জিতছে। এটা ট্রিমেন্ডাস অর্জন, অবশ্যই একটা বড় ডমিনেশন এরা। 80 থেকে 96 আমরা পশ্চিম জার্মানির একটা ডমিনেশন দেখছি। পশ্চিম জার্মানি বলাটা একটু কঠিন, কারণ এর মধ্যেই তো পশ্চিম জার্মানি এবং জার্মানি একাকার হয়ে গেছে, পশ্চিম পূর্ব জার্মানি মিশে গেছে। কিন্তু 80-তে তাদের ডমিনেশনটা যখন শুরু হয় লোথার ম্যাথুসের জার্মানির, তখন তো পশ্চিম জার্মানি ছিল। আর 96-তে যখন এসে আমরা দেখি যে পতনের শুরুটা হলো, তখন আসলে দুটো মিলে এক জার্মানি হয়ে গেছে। তারা কিন্তু একটা দীর্ঘ ডমিনেশন চালাইছে এই সময়। 17 বছরে তারাও আর্জেন্টিনার মতো 9টা টুর্নামেন্ট খেলছে, আর্জেন্টিনার চেয়ে একটা বেশি 7টা ফাইনাল খেলছে। তবে ট্রফি জিতছে আর্জেন্টিনার চেয়ে একটা কম, 4টা। এর মধ্যে বিশ্বকাপ আছে, দুটো বিশ্বকাপ আছে। 1994 থেকে 2002, মানে রোনালদোর ব্রাজিল, এই ব্রাজিল দলটা 9 বছরের একটা স্প্যান খেললো। আমি বলবো কোয়ালিটির দিক থেকে এটা প্রায় পেলের ব্রাজিলের মতো। এই সময়ও তারা খুব কোয়ালিটিটিভ একটা ডমিনেশন করছে, মানে এত সুন্দর ডমিনেশন, যে জায়গায় খেলতে গেছে অলমোস্ট সব জায়গায় তারা ট্রফি জিতছে। এই 9 বছরে তারা 7টা মেজর খেলছে, 6টার ফাইনাল খেলছে, 5টা ট্রফি জিতছে। মাথায় রাখবেন তার মধ্যে কিন্তু 2টা বিশ্বকাপ জিতছে, একটা বিশ্বকাপের রানার আপ। মানে ওই পেলের আমলে যেরকম 3টা বিশ্বকাপ জিতছে 4 বিশ্বকাপের স্প্যানে, এই সময়ে তারা 3 বিশ্বকাপের স্প্যানে কিন্তু জিতছে 2টো বিশ্বকাপ, বাকিটাও রানার আপ। ফলে পেলের ওই ব্রাজিলেরও যেরকম কোয়ালিটি দুর্দান্ত ছিল, রোনালদোর ব্রাজিলেরও কোয়ালিটি দুর্দান্ত ছিল। এরপরে আমরা আবার একটা ডমিনেশন দেখলাম জার্মানির, সেই ডমিনেশনটা চললো 14 পর্যন্ত। 13 বছরের ডমিনেশন, তেমন কোনো অর্জন নাই, একটাই বিশ্বকাপ তাদের অর্জন। যদিও জার্মানির সময় প্রচুর সেমিফাইনাল খেলছে। জার্মানির ইমপ্রেশনটা, যে কারণে জার্মানির এই যুগটারে উল্লেখ করলাম, আপনি বাকি সময়গুলোর সঙ্গে অত ফাইনাল খেলা, ট্রফি জয়, বাকি যাদের আলাপ করতেছে তার সঙ্গে জার্মানি যায় না। জার্মানির এই 13 বছর যায় না, কারণ একটা মাত্র ট্রফি। কিন্তু এটা হচ্ছে ওই সময়টা যারা প্রত্যক্ষ করছেন তারা জানেন যে এই সময় জার্মানির ডমিনেশনটা ছিল একটা সাইলেন্ট কিলিংয়ের মতো, যে ফাইনালে উঠতেছে কম, ট্রফি জিততেছে, কিন্তু অলমোস্ট এভরিহোয়ার তারা সেমিফাইনালে যাচ্ছে। সেমিফাইনাল ট্রফির শক্ত দাবিদার, শেষ মুহূর্তে পেরে উঠতেছিল না। ওই সময় আমি একটা কথা বলতাম যে সাউথ আফ্রিকার ভূত বোধহয় জার্মানির ঘাড়ে ভর করছে যে সেমিফাইনালে হেরে যেতে হবে। যাই হোক, জার্মানির ওই পর্বটা শেষ হওয়ার পরে আমরা একটা ছোট্ট ডমিনেশন দেখছি স্পেনের কাছ থেকে, খুবই ছোট, কিন্তু সে সময়টাও খুব কোয়ালিটি। 2টা ইউরো, একটা ওয়ার্ল্ড কাপ ছোট একটা সময়ের মধ্যে জিতে ফেললো। এরপরে ফ্রান্সের একটা যুগ শুরু হলো 2018 সাল থেকে, সেটা তো এখনো চলমান। এটার ব্যাপারে এখনো রায় দেওয়ার সময় আসে নাই। এই সময় তারা 3টা বিশ্বকাপ, 2টা বিশ্বকাপ ফাইনাল খেলে ফেলছে, একটা বিশ্বকাপ জিতছে, ইউরো জিতছে, ন্যাশনস লিগ জিতছে। এবং যেহেতু এই জেনারেশনটা আরও লম্বা সময় ফুটবল খেলবে, দেশম থাকবেন না, কিন্তু জিদান দায়িত্ব নেবেন সম্ভবত, ফলে এই রানটা আরও লম্বা হবে বলে আমি মনে করি আর্জেন্টিনার একটা বড় চ্যালেঞ্জার হবে। আর্জেন্টিনার কথা বললাম কই, দেখেন এই যাদের কথা বললাম এদের সবার চেয়ে, মানে এখন কোন প্যারামিটারটাকে আপনি ধরবেন? যদি দীর্ঘস্থায়িত্বর কথা বলেন সেটা অর্থহীন প্যারামিটার, যে 17 বছর ধরে অমুক দল রাজত্ব করছে, কি জিতছে সেই সময়? একটা ট্রফি জিতছে, এটা তো কোনো কথা হলো না। আবার কোনো দল মাত্র 3 বছরে 3টা ট্রফি জিতে ফেলছে, সেটাকে এক ধরনের ডমিনেশন আমি বলতেছি, যে খুব কোয়ালিটি ডমিনেশন। কিন্তু ভাই দীর্ঘমেয়াদে তো আপনি কোনো প্রভাব ফেলতে পারলেন না। ওই দুটোকে যদি এক করি তাহলে এই আর্জেন্টিনা, স্কালোনির আর্জেন্টিনা, এটার আশেপাশে পৃথিবীতে কেউ নাই। এই আর্জেন্টিনা, স্কালোনির আর্জেন্টিনা, বা স্কালোনির আর্জেন্টিনা বলা যাবে না, কারণ এই সময় আসলে আমরা 4জন আর্জেন্টাইন কোচ দেখছি, এটাকে সোজাসুজি মেসির আর্জেন্টিনা। আর মেসি ক্যাপ্টেন হওয়ার পর থেকে এই আজকে পর্যন্ত এই আর্জেন্টিনার এই জয়যাত্রা চলতেছে। এই সময়টায় আর্জেন্টিনা পৃথিবীর সবচেয়ে ডমিনেটিং ফোর্স হয়ে উঠছে। পৃথিবীর ইতিহাসে এরকম ডমিনেটিং ফোর্স আর দেখা যায় নাই।
এই সময় আর্জেন্টিনা ১৩ বছরে ১০টা মেজর টুর্নামেন্ট খেলছে। ১০টা মেজর টুর্নামেন্টের মধ্যে ৭টাতেই ফাইনালে উঠছে। ৭ নাম্বার ফাইনাল আগামী ১৯ তারিখ। এখন আমরা ঠিক বলতে পারতেছি না এটা কি ৪টা ট্রফি বলবো না ৫টা ট্রফি বলবো। ডিপেন্ডস যে ১৯ তারিখের রেজাল্ট কি আসে। ওকে, আমরা ধরে নিচ্ছি ১৯ তারিখ আর্জেন্টিনা হেরে যাবে। সেক্ষেত্রে তো ৪টা ট্রফি, এটাও অনেক বড় ব্যাপার। আমরা এখানে ট্রফি ৪টাকে তো গুরুত্ব দিয়ে দেখবই যে একটা ওয়ার্ল্ড কাপ আছে, ২টো কোপা আছে, একটা ফিনালিসিমা আছে। কে জানে সঙ্গে আরেকটা বিশ্বকাপ চলে আসতে পারে। যদি নাও আসে আপনি দেখবেন ৭টা ফাইনাল আছে এই সময়। ৭টা ফাইনালের মধ্যে কোপা আছে ৩টা, বিশ্বকাপ আছে ৩টা। ৬টা মানে গ্লোবাল এবং মহাদেশীয় টুর্নামেন্ট, এটার ফাইনাল। আর একটা আন্তঃমহাদেশীয় টুর্নামেন্ট ফিনালিসিমা, সেটার ফাইনাল এবং ট্রফি। তার মানে যতভাবে ডমিনেশন করা সম্ভব, গ্লোবালি ডমিনেশন আছে, রিজিওনাল ডমিনেশন আছে, আন্তঃমহাদেশীয় ডমিনেশন আছে, এবং সেটা ১৩ বছরের লম্বা একটা সময়ে ১০টা মেজর টুর্নামেন্ট জুড়ে ৭টা ফাইনাল। ফলে এই জিনিসটাকে আপনাকে স্বীকৃতি দিতেই হবে যে এটা আসলে ফুটবল ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে ডমিনেটিং এরা। এই প্রভাবটা আমাদের মাথায় কম কাজ করে কেন? এই এরার প্রথম অংশটা আর্জেন্টিনা শুধু ফাইনাল হারছে, পরের অংশটা এসে জিতছে। ফলে অনেকেই হিসাব শুরু করেন ২০২১ থেকে, যে ২০২১ থেকে ২০২৬ এই অল্প সময়ে অনেক জয়। এটা আবার তাহলে ওই যে পেলের যুগের মতো হয়ে যায় যে ওই অল্প একটু সময় যা জিতছে তাই, যা খেলছে তাই জিতছে। ব্যাপারটারে এভাবে দেখা যাবে না। আর্জেন্টিনার এই ডমিনেশনটা শুরু হয়েছে ২০১৪ সালে। ফাইনালে হেরে যাওয়া, আমি তো এমনি সবসময় বলি যে সেমিফাইনাল থেকে শুরু হয়ে যায় লটারি। সেমিফাইনাল থেকে বিশ্বকাপের লটারি শুরু হয়ে যায়, ওখানে সবগুলো যোগ্য দলই ওঠে। কিন্তু ফাইনালে ওঠাকে আপনি নিশ্চয়ই প্রায় ট্রফি জয়ের মতো মর্যাদা দিবেন। ওই সময় আর্জেন্টিনা যে পরপর ৩ বছরে ৩টা ট্রফি মিস করলো, এমন তো না যে ওইগুলো টুর্নামেন্টের সবচেয়ে খারাপ রেজাল্ট করছে। টুর্নামেন্টের ফাইনালে গেছে এবং প্রতিটা বিশ্বকাপ হয় মার্জিনাল গোলে হারছে, প্রতিটা মেজর হয় মার্জিনাল গোলে হারছে, না হলে পেনাল্টিতে হারছে। তো এটাকে কত অবশ্যই ডমিনেশনের অংশ হিসাবে আপনাকে মেনে নিতে হবে। সেক্ষেত্রে ২০১৪ থেকে ২০২৬ একটা বিরাট ডমিনেশন চলমান। এখন এই ডমিনেশনটারে যে চলমান বললাম আর কি, যেহেতু ২৬ বিশ্বকাপ চলতেছে, এখনো সামনে ফাইনাল আছে এবং অন পেপার এটা তো আরো লম্বা হতে পারে। কারণ স্কালোনি চুক্তি বাড়াচ্ছেন, ৩০ সাল পর্যন্ত তিনি থাকতেছেন, আর চুক্তি না বাড়ালেই বাকি। নতুন কোনো কোচও যদি আসে তার সময় যদি আর্জেন্টিনা দলটা তো থাকতেছে, এই দলের যদি কেউ না থাকে, নতুন সেট আপ আসে, গার্নাচো, এচেভেরি, মাস্তান, ওরা মিলে যদি আর্জেন্টিনাকে আরও ট্রফি আনে, আরও ফাইনালে তোলে, তাহলে যুগটা লম্বা হবে। কিন্তু বাস্তবতা বলে যে আগামী কিছু বছর একটা দুটো বিশ্বকাপ আর্জেন্টিনা একটা হাইবারনেশনে যাবে। এটাই পৃথিবী জুড়ে হয়ে উঠতেছে। তারপরে আর্জেন্টিনাকে আবার জেগে উঠতে হবে। এখন লিওনেল স্কালোনির সামনে কিন্তু একটা খুব কঠিন ট্রানজিশন সময় যাবে। তাকে দল গুছায় দিয়ে যেতে হবে। পরের যে সফল কোচ হবেন তার জন্য কাজ করতে হবে। লিওনেল স্কালোনি আপাতত আর ট্রফি নিয়ে সরাসরি কাজ করতে পারবেন বলে আমার মনে হয় না। যদিও মনে হওয়াটাকে ভুল করার জন্যই এসব মহামানবের জন্ম হয়, যে তুমি মনে করতে পারো না কিন্তু আমি পারি। আমি পারি বলেই আমি স্কালোনি এই চেয়ারে বসি আর তুমি ওই বাংলাদেশের ঢাকার একটা ঝুপড়ি ঘরের চেয়ারে বসো। এই ডিফারেন্স থাকে বলেই তো গ্রেট আর সাধারণ মানুষ আলাদা হয়। কিন্তু সাধারণ হিসাব বলে যে আর্জেন্টিনার ডমিনেশনটা এই ২৬-এ শেষ হলো। এখন নতুন করে আবার তাদেরকে শুরু করতে হবে। তো সেই শুরুর আগেই আমরা এই রায় অন্তত দিয়ে দিতে পারি যে এটা পৃথিবীর সবচেয়ে কোয়ালিটিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী ডমিনেশন এরা আমরা দেখলাম বা দেখতেছি। যদি আপনি আশাবাদী হন তাহলে আশাবাদী হন যেটা ৩০-৩৪ পর্যন্ত চলবে, তাহলে কন্টিনিউয়াস টেন্সে বলবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা দেখতেছি এই সাফল্য। আর যদি আপনি আমার মতো হন যে না এই ২৬ বিশ্বকাপের ফাইনালেই ওর ডমিনেশনটা শেষ হচ্ছে, তাহলে এটা অন্তত মানতে হবে যে সর্বকালের সেরা ডমিনেশন আপনি দেখে ফেললেন। কোনটা বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু সর্বকালের সেরাটা শব্দটা আপনাকে বলতেই হবে। এটা স্কালোনি এবং মেসির প্রাপ্য। আমি আশা করি এই ডমিনেশনটা আরো দীর্ঘ হবে। দীর্ঘ খুব বেশি না হোক, ১৯ তারিখ পর্যন্ত অন্তত যেন ডমিনেশনটা দীর্ঘ হয়, সেই প্রার্থনা রইল। সবাই ভালো থাকবেন।